তারপর চন্দন বাবু, দিদি ভাই আর খোকন সোনা কেমন আছে বল? তোমার খোকন সোনা ভালো আছে, তোমার দিদিভার ভীষণ বিপদ। বিপদ? হ্যাঁ বিপদ। একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্টে ওর মাথা ফেটে গেছিল। চন্দন বাবু, আমি তাকে ডাক্তার দেখিয়ে নিজের দেহে রক্ত দিয়ে তাকে আমি সুস্থ করে রেখেছি, কিন্তু কিন্তু আমার আর খোকনের সামান্য রোজগারে ওষুধপত্রের খরচ আমি তুলে উঠতে পারছি না। তাই বাধ্য হয়ে পারুল তোমার কাছে পাঠিয়েছে কিছু টাকার জন্য। তুমি ভেবো না নীলুদা, মাস দুয়েকের মধ্যে আমি টাকাটার পর শোধ করে দেবো। কিন্তু আমার কাছে যে এখন কিছু নেই চন্দন বাবু। মানে এক সপ্তাহ আগে না কর্তার কাছ থেকে 4 মাসের বাইরে আগাম নিয়ে আমি যে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তাহলে তোরই চিন্তাই ছাড়া আমি যদি উপায় দেখছি না নীলুদা। না না, অমন কাজ করে নিজের বিপদ ডেকে এনো না। তুমি জেলা হাজু থেকে দিদি ভাইয়ের আপন বলতে আর কেউ থাকবে না। তুমি একটু দাঁড়াও, আমি আমি এক্ষুনি যাচ্ছি। কর্তা এখন ঘুমোচ্ছে, তার বিছানা তলা থেকে আয়রন থেকে চাবি নিয়ে। সে কি তুমি চুরি করবে নীলুদা? পুড়িয়ে পাওয়া বোনের জন্য তুমি যদি দেহে রক্ত দান করতে পারো, নীলুদা কোলে পেটে করে কোলে তোলা দিদি ভাইয়ের জন্য আমি কেন চুরি করতে পারবো না? পারবো, পারবো চন্দ্রবাবু, নিশ্চয়ই পারবো। কথা জানতে পেরে যদি আমাকে পুলিশে দেয়, আমি হাসতে হাসতে জেলে যাবো। যদি এই চাকরি থেকে আমাকে দূর করে দেয়, আমি আমি দেশে গিয়ে মাঠে হাল চষে খাবো। নীলুদা তবে দিদি ভাইয়ের দুঃখের কথা শুনে আমি আত্মগুলি বসে থাকতে পারবো না। ওই ওই হতভাগিনী বোন রোগ শয্যায় শুয়ে সবার মতো চেয়ে আসে, ভাবছে কখন তারা দাদা ফিরবে। অপেক্ষা কর রে বোন, অপেক্ষা কর, টাকার জোগাড় না করে আমি তো ফিরতে পারি না রে বোন। নীলুদা যদি দিতে পারে ভালো, নইলে আমাকে অন্য পথে বেছে নিতে হবে রে বোন, আমাকে অন্য পথে বেছে নিতে হবে। নইলে আমার বোনের বিনা চিকিৎসা আমি কিছুতে মরতে দেবো। দুশো টাকা আমি চুরি করে এনেছি। নীলুদা তুমি মানুষ নও নীলুদা, তুমি যে দেবতা। না চন্দ্রবাবু, আমি যে চাকর গো। দেবতা তুমি, নইলে পরের জন্য কেউ দেহে রক্ত দান করতে পারে? ওই পর যে আমার কাছে অতি আপন হয়ে উঠেছে নীলুদা। চন্দ্রবাবু, হাতটা হাত ধরে জড়িয়ে পড়েছে আমার জীবনের মাঝে। তুমি শিখে পালা, কথার ঘুম ভাঙার সময় হয়েছে। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, ভালো কথা। আমার আমার খোকন বেশ বড় সড়ো হয়ে উঠেছে না, দেখতে পারি স্বাদ হয়। কোথায় কোথায় গেলে দেখা পাবো বলো তো? কোথায়? নীলুদা তুমি তোমার খোকন সোনাকে দেখতে চাও? আমার খোকনকে দেখতে চাই। যদি কখনো কমলাপুর রেল স্টেশনে চাও তাহলে দেখতে পাবে একটা নীল প্যান্ট পরা ছেলে সেরা জামা গায়ে দিয়ে বাবুদের জুতো পালিশ করছে। আমি আমার খোকন সোনা জুতো পালিশ করে? হ্যাঁ নীলুদা, আমি যে একটি নগণ্য রিক্সা নীলুদা। আমার ভাগ্যে যদি বাবুদের জুতো পালিশ না করে দেয়, তাহলে বাবু সাহেবের জুতোই যে পয়লা থেকে যাবে নীলুদা। আমার বোনটা যদি চায়ের ফেরি না করে, তাহলে বিজলি পাঠায় হক এই যারা আজ আমেরিকি হয়ে উঠেছে, তাদের শরীরে যে তাজা আমি নীলুদা। দাদা
ও চন্দ্রবাবু, চন্দন বাবু রিক্সা চালায়, দিদি ভাই চা ফেরি করে, আর কখন শোনা ভগবান, এই কথা শুনবার আগে আমার মরণ হলো না কেন? মরণ আমাদের এত সহজে হবে না রে নীলু। আমরা যে তোর হাতে আমার আয়রন শ্রেষ্ঠ চাবি। আগে হ্যাঁ কথা বাবু, মানে ইয়েছে, আমি আপনার বিছানার তলা থেকে এই আরেকজনের চাবি নিয়ে 200 টাকা আমি চুরি করেছি বাবু। এত বড় বদমাস তুই, প্রগাঢ় বিশ্বাসের এই প্রতিদান দিলি? না না, সরকে আমি ক্ষমা করবো না। আজ আজ তোকে আমি মেরেই এই বাড়ি থেকে তাড়াবো। চুরি করেছিস কত টাকা? চুরি মারুন মারুন করতে বাবু, আর মারো, লাঠিতে হবে না বাবু। এই এই আমি পিঠ বেঁধে দিচ্ছি, পায়ের জুতা খুলে গা কতক বসিয়ে দিন বাবু, বাড়ি থেকে দূর করে দিন, পুলিশের হাতে তুলে দিন। নইলে আবার যদি চন্দন বাবু ওই দিদি ভাইয়ের জন্য কখনো ভিক্ষা চাইতে আছে, আমায় যে এমনি করে চুরি করতে বাধ্য হবো বাবু। তুই কি বললি? তোর তোর দিদি ভাই মানে মানে পারুলের জন্য তুই চুরি করেছিস? কি বলবো কর্তা বাবু, কোলে পিঠি করে যাকে আমি মানুষ করেছি, তার দুঃখ কি আমি সইতে পারি বাবু? পারি না বাবু, আমি সইতে ওরে নিল এই হতো ভাগা। এই 200 কেন? তুই তুই 2000 টাকা নিতে পারলি না বাবু। আমি আমি তোকে মেরেছি তাই না? এই রে, তুই আমার লাঠিখানা নে। আমি ঠিকই তোকে যেমনি ভাবে মেরেছি তুইও ঠিক আমাকে তেমনি করে মার নিল। এই আমি পিঠে পেতে দিচ্ছি রে নিল। বাবু, তাই কি আমি পারি করতে বাবু? বাবু, আমি যে চা করবো বাবু, গরিবের এই ভাগ্যে জুতো লাঠি খাওয়ার জন্যই তো আমাদের চাকরি গো বাবু। বাবু, 200 টাকার জন্য ভাবনা চিন্তা করবেন না বাবু, যতদিন সেই টাকা শোধ না হয় আপনি আমায় 1 পয়সা মাইনে দেবেন না বাবু। আমি 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 মাইনে নেব না বাবু, আমি মাইনে নেব না। নিলু কথা শুন নিলু। বাবু, আমি পয়সা মাইনে নেব না। আমি আমি চুরি করেছি আমার দিদি ভাইকে, আমি পয়সা নেব না। নিলু আমার ভুল হয়ে গেছে। নিলু তুই আমাকে ক্ষমা করে দিল। আমার আমার ভুল হয়ে গেছে। ওরে নিলু, ওরে হতো ভাগা, ওরে ওই টাকা তোকে আর শোধ দিতে হবে না রে। তুই শুধু একটিবার বলে যা কোথায় আছে আমার মামনি, আমি তাকে এনে আলাদা করে বাড়ি করে দেব, তার নামে ব্যাংক ব্যালেন্স করে দেব। পারছি না রে নীলু, আমি যে তাকে ছেড়ে আর থাকতে পারছি না। পারছি না দাদা, আমি আর সহ্য করতে পারছি না। এখানে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি উত্তমের বিরুদ্ধে ডিভোর্সের মামলা শুরু করে দাও।
দাও। আমাদের পক্ষে সম্ভব নয়। আমি তোকে কথা দিচ্ছি, বাবার মৃত্যুর পর বাবা হয়তো আরো 10 বছর বাঁচবে, তাই বলে আমি তো আর 10 বছর বসে থাকতে পারি না। তাছাড়া 10 বছর পর আমার রূপে ভাটা পড়ে গেলে দয়া করে আমাকে কেউ গ্রহণ করবে না। তারপরে আমার বাড়িতে থাকবি, আমি থাকতে তোর কোনো অসুবিধা হবে না। তাছাড়া তোর বৌদি তো তোকে নিজের বোনের মতো ভালোবাসে। অবশ্য বাসে, তবে নারী জীবনে তো একটা অবলম্বন প্রয়োজন। তাহলে আর উপায় নেই, তুই উত্তমের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা কর। অসম্ভব! জানো না দাদা, এখনো সে ঘুমিয়ে ঘুমিয়ে পারুলের স্বপ্ন দেখে। এই পারুলের কথা ভেবে চোখের জল ফেলে। তুই সেই চোখের জল নিজের হাতে মুছিয়ে দে, আর মুখে ফুটিয়ে তোর হাসি, সেই হাসি এনে দেবে তোর জীবনের শান্তির সন্ধান। তেমন শান্তির আমার দরকার নেই দাদা। সকাল সকাল তুই হঠাৎ ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লি। মানে আমার এক বন্ধু এমন ভাবে চিঠি লিখেছে, না খেলেই পাবে। তুমি এই চিঠিটা পড়ে দেখো, সব বুঝতে পারবে। মাই ডিয়ার উত্তম, কয়েক বছর আগে ঢাকার বুকে আমি একটা সোনার কাপ কুড়িয়ে পেয়েছিলাম। তোকে দেখাবো বলে এতদিন আমি তাকে সযত্নে গচ্ছিত রেখেছিলাম। যত অসুবিধায় থাক, একবার আসিস। কমলাপুর স্টেশনে পা দিলেই আমার দেখা পাবি। ইতি চন্দন। সোনারে কল্লা রহস্য করে লিখেছে, আর বই এত করে যখন রেখেছে ওর একবার যাওয়া উচিত। বন্ধুর সঙ্গে দেখা হবে, আর ঢাকার বুকে দুদিন থাকলে ওর মন মেজাজটাও পাল্টে যাবে। হ্যাঁ শোনো, তুমি দাদার সুবিধা অসুবিধা দিকে লক্ষ্য করো। কেমন বন্ধুর সঙ্গে দেখা করে আমি 2-1 দিন বাদেই ফিরে আসবো। শুধু বন্ধু নয়, ওই বান্ধবের সঙ্গেও দেখা করে এসো। এলে বাপ, চলে কেন? গায়ে লাগলো বুঝি? লাগবে বই কি? তুমি তোমার প্রশান্তর সঙ্গে দেখা করতে বাপের বাড়ি যাও বলে মনে করো আমি কোনো ছোট মন নিয়ে ঢাকায় যাচ্ছি। জানি জানি, এই বাড়িতে হক কথা বলতে গেলে দোষটা নিজের ঘরে এসে পড়ে। উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের বুকে এসে পড়ে। আমি তুই কি আরম্ভ করলে বলতো? আমার দরকার পড়েছে, আমি ঢাকা যাচ্ছি। ও কেন গায়ে পড়ে ঝগড়া করতে আসছে? যাও যাও, ঢাকা যাও, সিলেট যাও, রাজশাহী যাও, খুলনা যাও, যেখানে খুশি সেখানে যাও। আমি তোমাকে বাধা দেবার কে? ইনসাল্ট করছো? তাকে পারি, তাকে পারি। যতই হোক তুমি আমার স্বামী, দেবতা। আমি তোমার চাষি। তাদের বৌমার কথা হচ্ছে, মন খারাপ না করে তুই শিগগিরি রওনা হওয়া। দেরি করলে আবার সকালে ট্রেন থেকে তুই ফেল করবি বাবা। না দাদা, আমি ঠিক সময় স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা আসি কমল বাবু। ভালো এসো, তোর গা দুর্গতি না আসে। ভালো থাকো ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন ভাই। আর কিছু বলবে তোমার ভাই? এত করেও ওদের মনের ঐক্য স্থাপন করা গেল না। সব আমারই দুর্ভাগ্য ভাই। আমার মনে হয় তুমি বাড়িতে ফিরে আসায় নীলা মনে মনে অসন্তুষ্ট হয়েছে। আমারও তাই ধারণা। তাই আমি স্থির করেছি, উত্তম ঢাকা থেকে ফিরে এলে আমি পথের মানুষ, আমার পথে চলে যাব। কথাটা আমি বললাম বলে কিছু মনে করে না তো। তোমার ভাই, আমি যদি তোমাদের কথায় কিছু মনে করতে পারতাম, তাহলে বকুলকে হারিয়ে আজ আমাকে এমনি ভাবে চষ্টিহারা অন্ধের মতো নীরবে চোখের জল ফেলতে হতো না ভাই। চোখের জল ফেলতে হতো না, ফেলতে হতো না, এখনই আমার হাল ছেড়ে দেওয়া চলবে না। নীলিমার একমাত্র ছেড়ে দেব, যে কোনো উপায়ে আর সুখ এবং শান্তি আমি চাই।